রিঙ্কুর গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। যার রচনা পাঠ করলে শরীরে ও মনে গঙ্গা স্নানের তৃপ্তি অনুভূত হয়, সেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প আজ আপনাদের পড়ে শোনাব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার বড় প্রিয়। বাংলা সাহিত্যে তাঁর অবদানের কথা যতই বলি না কেন ততই কম বলা হয়। তাঁর অনন্য ভাষায় বিভিন্ন রস ও স্বাদের অজস্র রচনা দিয়ে বাংলা সাহিত্যকে তিনি যেভাবে সমৃদ্ধ করেছেন তার কোনো তুলনা হয় না। মারাঠা অভ্যুত্থানের পটভূমিতে তিনি সদাশিব নামে একটি চরিত্র সৃষ্টি করেছেন, যাকে নিয়ে তাঁর 5টি গল্প আছে। তারই প্রথম গল্পটি আজ পড়ে শোনাব। গল্পটির নাম সদাশিবের আদিকাণ্ড। গল্পটি নেওয়া হয়েছে শরদিন্দু অমনিবাসের 4th খণ্ড কিশোর গল্প সমগ্র থেকে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং গল্পটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সদাশিবের আদিকাণ্ড। সদাশিব গায়ে টিকতে পারল না। একে তো সে বাপ মা মরা ছেলে, মামার বাড়িতে মানুষ, তার ওপর গা শুদ্ধ লোক, তার ওপর চটা। সবাই বলে, আমরা না খেয়ে খেয়ে শুকিয়ে গেলাম, আর তোর এমন তেল চিকচিকে চেহারা হলো কি করে? নিশ্চয়ই আমাদের খাবার চুরি করে খাস। সদাশিব কাঁদো কাঁদো হয়ে বলে, কখনো না, কার চুরি করে খেয়েছি তোমরাই বলো। তা অবশ্য কেউ বলতে পারে না, কিন্তু শাসিয়ে দেয়, যেদিন ধরবো সেদিন হার একঠাই আর মাস একঠাই করব। সত্যি গ্রামের অবস্থা ভারী শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। মহারাষ্ট্র দেশের এক প্রান্তে পশ্চিম ঘাটের খাঁজের মধ্যে ছোট্ট গ্রামটি এতদিন বেশ সুখে স্বচ্ছন্দে ছিল, কিন্তু কয়েক বছর থেকে এমন উৎপাত আরম্ভ হয়েছে যে বলবার কথা নয়। রাজায় রাজায় যুদ্ধ বেঁধেছে। উত্তর থেকে মোগলেরা এসে দৌলতাবাদ মহলে বসেছে, আর দক্ষিণে আছে আদিল শাহী বিজাপুর রাজ্য। দুই পক্ষে ঠোকাঠুকি লেগেছে। যুদ্ধ তো চলছেই, তার উপর দুই পক্ষের সিপাহীরা সুবিধা পেলেই গ্রাম লুট করছে। গ্রামবাসী চাষারা সারা বছর পরিশ্রম করে যা 2-4 দানা জোয়ার বাজরি তুলছে তা গ্রামবাসীদের পেটে যাচ্ছে না, বেশিরভাগই সিপাহীরা লুটে নিয়ে যাচ্ছে। কথায় বলে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। গ্রামের অবস্থাও হয়েছে তাই। আধ পেটা খেয়ে গ্রামের লোক কোনো রকমে বেঁচে আছে। উপরন্তু সম্প্রতি আরেক উপসর্গ হয়েছে। শিবাজি নামে এক মারাঠা যুবক একদল ডাকাত জোগাড় করে চারিদিকে লুটতরাজ করে বেড়াচ্ছে। গরিব চাষাদের ওপর সে হানা দেয় না, তার নজর রাজা বাদশার ওপর। ভারী ডাকাবুকো লোক, কাউকে ভয় করে না। লোকে বলে, শিবাজি নাকি মোগলদের তাড়িয়ে আর বিজাপুরি মুসলমানদের দমন করে মহারাষ্ট্র দেশে হিন্দু রাজ্য স্থাপন করতে চায়। কিন্তু তা কি পারবে শিবাজি? মোগলদের তাড়ানো কি সামান্য ডাকাতের কাজ? মাঝ থেকে দেশের লোকের দুর্দশা বেড়েই যাচ্ছে। কারুর ঘরে অন্ন নেই, সকলের চেহারা কঙ্কালসার। কেবল সদাশিবের চেহারা ওরই মধ্যে একটু শাঁসে জ্বলে। তার বয়স 17 কি 18 বছর, বেটে খাটো কর্মঠ দেহ, চিকন শ্যাম গায়ের বর্ণ, মুখখানি ভালো মানুষের মতো। আচার আচরণও শান্তশিষ্ট। কিন্তু গায়ের সবাই তার শত্রু। সবাই ভাবে, ছোড়া কোথা থেকে বেশি খাবার পায়। তার মামা সখারাম কিপটে মানুষ, সে নিজে না খেয়ে ভাগ্নেকে বেশি খেতে দেবে এ কথা বিশ্বাস করা যায় না। সবাই সদাশিবের ওপর নজর রাখে, কিন্তু কেউ কিছু ধরতে পারে না। তাদের খালি রাগ হয়। তারা জানে না যে গ্রামে সদাশিবের একটি বন্ধু আছে, যে নিজে সিকিপেটা খেয়ে নিজের খাবারের ভাগ সদাশিবকে দেয়। গাঁয়ে কেবল ওই একটি মানুষ সদাশিবকে ভালোবাসে। একদিন গ্রীষ্মের বিকেলবেলা সদাশিবের মামা সখারাম বললেন, বাবা সদাশিব, তোমাকে আর আমি খেতে দিতে পারছি না, এবার তুমি নিজের রাস্তা দেখো।
গাঁয়ের বারোয়ারি বটতলায় 5 জন মাতব্বর উপস্থিত ছিলেন। তাদের সামনেই সখারাম কথাটা তুললেন। বোধহয় মাতব্বরদের সঙ্গে আগেই সলা পরামর্শ করে রেখেছিলেন। সদাশিব হাঁ করে মামার মুখের পানে চেয়ে রইল। শেষে বলল, তুমি খেতে না দিলে আমি খাবো কি? গাঁয়ের বুড়ো বিঠ্ঠল পাটিল বললেন, তুমি জোয়ান হয়েছ, নিজে পরিশ্রম করে রোজগার করে খাবে, মামা তোমাকে কতদিন খাওয়াবে? সদাশিব বলল, আমি পরিশ্রম করতে সর্বদাই প্রস্তুত, তোমরা আমায় কাজ দাও। একজন মোড়ল হাত উল্টে বললেন, কাজ কোথায়? দেখছো না আমরা সবাই হাত গুটিয়ে বসে আছি। কার জন্য চাষবাস করব? সিপাহীদের জন্য। সদাশিব বলল, তবে আমি কি করব বলে দাও। বিঠ্ঠল পাটিল খিচিয়ে উঠলেন, তা আমরা কি জানি? তোমাকে গাঁয়ের কেউ চায় না, তুমি কালই যেখানে ইচ্ছা চলে যাও। সদাশিব ছলছল চোখে সকলের পানে তাকাতে লাগলো। বলল, কোথায় যাব? আমি যে কখনো গাঁয়ের বাইরে যাইনি। একজন মাতব্বর বললেন, যাবার ভাবনা কি? মোগলদের দলে ভিড়ে পড়ো গিয়ে। তুমি তো আর আমাদের মতো রোগা পাটকা নয়, বেশ মোটা তাজা আছো, মোগলেরা লুফে নেবে। আর একজন বললেন, বিজাপুরীদের দলেও যোগ দিতে পারো। তৃতীয় মাতব্বর রসিকতা করে বললেন, সবচেয়ে ভালো তুমি শিবাজির ডাকাতের দলে জুটে যাও। তোমার চুরি করা অভ্যেস আছে, ডাকাতের দলে খুব কদর হবে। সদাশিব আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে গিয়ে নদীর কিনারে বসল। গ্রামের প্রান্তে ছোট্ট পাহাড়ি নদী গ্রীষ্মের তাপে প্রায় শুকিয়ে এসেছে। তীরে ঝোপঝাড় জঙ্গল। একটা পনস গাছ নির্ঝুমভাবে দাঁড়িয়ে আছে। গাছে একটিও ফল নেই। ইঁচড় অবস্থাতেই গায়ের লোক পেরে নিয়ে গেছে। সদাশিব তার একটা নিচু ডালে উঠে বসে গুঁড়িতে ঠেস দিয়ে ভাবতে লাগল। সদাশিব অনেকক্ষণ বসে ভাবল, কিন্তু কোনো কুল কিনারা পেল না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। সদাশিব তখন ডাল থেকে নেমে নদীর তীর থেকে 2টি নুড়ি কুড়িয়ে আনল। নুড়ি দুটি পনস গাছের ডালের উপর রেখে গায়ে ফিরে চলল। 2টি নুড়ির সংকেত কেবল একজন বুঝবে, 2 প্রহর রাতে এখানে এসো, দেখা হবে। ফিরে যেতে যেতে সদাশিব দেখল গাঁয়ের ঝি বউরা নদীতে জল নিতে আসছে। সে তাদের এড়িয়ে অন্য দিক দিয়ে গ্রামে ফিরে গেল। পাহাড়ের উপত্যকায় রাত্রি আসে তাড়াতাড়ি। সদাশিব ফিরে এসে মামির দেওয়া আধখানা শুকনো বাজরির রুটি খেয়ে বাইরের দাওয়ায় শুয়ে ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল রাত দুপুরে। পূব আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠি উঠি করছে। সদাশিব নিঃশব্দে উঠে ছায়ার মতো নদীর পানে চলল। পনস গাছের তলায় অন্ধকার, কিন্তু সদাশিব অন্ধকারে দেখতে পায়। সে দেখল গাছের নিচু ডালে ঠেস দিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। গাঁয়ের মোড়ল বিঠ্ঠল পাটিলের মেয়ে কুমকুম। সদাশিব তার পাশে গিয়ে গাছের ডালে ঠেস দিয়ে দাঁড়ালো। কুমকুমের বয়স যদিও 13-14 বছর, তাকে দেখলে মনে হয় 9-10 বছরের মেয়ে। ছোটোখাটো শরীরটিতে কিন্তু বেশ সৌষ্ঠব আছে। বেশি কথা কয় না, কিন্তু ভারী বুদ্ধিমতী। এতটুকু মেয়ের যে এত বুদ্ধি থাকতে পারে তা কেউ ভাবতেও পারে না। ফিসফিস করে কথা হলো। সদাশিব বলল, কুঙ্কু, সব খবর জানিস তো? কুঙ্কু বলল, জানি। এই নাও, খাও, বলে হাতের খাবার সদাশিবের মুখের কাছে ধরল। সদাশিব খাবারে কামড় দিয়ে দেখল পুরনপুরি। অনেক দিন সে পুরনপুরি খায়নি। মনে সুখে চিবোতে চিবোতে বলল, এবার আমি চলে যাব, তুই পেট ভরে খেতে পাবি। সিকি পেটা খেয়ে খেয়ে তোর বার বৃদ্ধি কমে গেছে। কুঙ্কু বলল, আহা, ভারী জানো তুমি। সিকি টুকরো রুটি খেয়েই আমার পেট ভরে যায়। বাকি রুটি কি ফেলে দেব? তাই তোমার জন্য রেখে দিই। এতক্ষণে চাঁদ একটু উঁচুতে উঠেছে। গাছের পাতার ভিতর দিয়ে ঠান্ডা জ্যোৎস্না তাদের মুখে পড়েছে। সদাশিব বলল, আমি চলে গেলে কি করবি? কুঙ্কু একথার জবাব দিল না। বলল, সকালেই চলে যাবে? সদাশিব বলল, হ্যাঁ, তোর বাবা গাঁয়ের পাটিল, সে চলে যেতে বলেছে। যদি না যাই মেরে তাড়াবে। ভাবছি সকাল হবার আগেই চলে যাব। কুঙ্কু বলল, কোথায় যাবে? সদাশিব কিছুক্ষণ পুরনপুরি চিবিয়ে বলল, তা জানি না। কেউ বলে মোগলের দলে যাও, কেউ বলে বিজাপুরীদের দলে যাও।
তুই কি বলিস? কুঙ্কু বলল, আমি বলি তুমি পুনায় যাও, শিবাজির দলে যোগ দাও। শিবাজিকে লোকে ডাকাত বলে, কিন্তু তিনি সত্যি ডাকাত নন। তিনি বিদেশি শত্রুদের দেশ থেকে তাড়াবার জন্য লড়ছেন। তিনি যখন রাজা হয়ে বসবেন তখন দেশে সুখ শান্তি ফিরে আসবে। সদাশিব উৎসাহ ভরে বলল, তুই ঠিক বলেছিস কুঙ্কু, আমি শিবাজির দলে যোগ দেব। মোগল আর বিজাপুরীদের জ্বালায় পেট ভরে খেতে পাই না, ওদের দেশ থেকে তাড়াবো। পুরনপুরি খাওয়া শেষ হয়েছিল। কুঙ্কু সদাশিবের হাতে একটা থলি দিয়ে বলল, এটা নাও, পথে কাজে লাগবে। থলিতে কি আছে সদাশিব জিজ্ঞাসা করল না, থলিটা কাঁধে ফেলল। কুঙ্কুর কাঁধে হাত রেখে বলল, কুঙ্কু এবার তবে যাই, আবার দেখা হবে। কুঙ্কু বলল, এসো, আবার দেখা হবে। কুঙ্কু দাঁড়িয়ে রইল, সদাশিব বেরিয়ে পড়ল। সে আর ঘরে ফিরে যাবে না, সিধা পুনার দিকে যাত্রা করবে। আকাশে চাঁদ আছে, এই বেলা বেরিয়ে পড়াই ভালো। কিন্তু পুনার দিকে যেতে হলে গ্রামের ভেতর দিয়ে যেতে হয়। সদাশিব গ্রামের ভেতর দিয়ে চলল। মরা জ্যোৎস্নায় অসার গ্রামটিও যেন মরে গেছে। সদাশিব একটা নিঃশ্বাস ফেলল, তার চোখ ছলছল করতে লাগল। কুঙ্কুদের বাড়ির পাশ দিয়ে যেতে যেতে সদাশিব দেখল বিঠ্ঠল পাটিলের ঘোড়াটা বাড়ির সামনের মাঠে বাঁধা রয়েছে। ঘোড়াটার চেহারা দেখে দুঃখ হয়, হাত জিরজির করছে। যে গায়ে মানুষই পেট ভরে খেতে পায় না, সে গায়ে ঘোড়াকে কে খেতে দেবে? গ্রীষ্মকালে বনের ঘাসও শুকিয়ে গেছে। ঘোড়াটার পানে চেয়ে চেয়ে সদাশিবের মনে ভারী কষ্ট হলো। আহা, ঘোড়াটা বোধহয় বাঁচবে না, না খেতে পেয়ে মরে যাবে। এমন একটা জন্তু না খেয়ে মরে যাবে, তার চেয়ে। সদাশিব একবার সতর্কভাবে চারদিকে তাকালো। নিঃশব্দ নিশুতি গ্রাম, কোথাও সাড়া নেই। সে পা টিপে টিপে ঘোড়ার কাছে গেল, তার গলার রশি খুলে মুখে লাগাম বসালো, তারপর লাগাম ধরে ঘোড়াটাকে গ্রামের বাইরে নিয়ে চলল। গ্রামের বাইরে গিয়ে সদাশিব ঘোড়ার পিঠে চড়ে বসল। তারপর পুনার দিকে মুখ করে ঘোড়া চালিয়ে দিল। গ্রাম থেকে পুনায় যাবার কোনো সড়ক নেই, পাহাড় জঙ্গল ভেদ করে যেতে হয়। তবে পুনা শহরটা কোন দিকে তা মোটামুটি সদাশিবের জানা ছিল। সে সেই দিকে চলল। পাহাড়ের গুহায় জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে। দলবদ্ধ শিয়াল, দলবদ্ধ নেকড়ে, বুনো কুকুর, তরক্ষু বা হায়নাকে এদেশে তরস বলে। কিন্তু সদাশিবের বরাত ভালো, সে জন্তু জানোয়ারের পাল্লায় পড়ল না। জানোয়ারেরা বোধহয় অন্যদিকে শিকারে বেরিয়েছে। ক্রমে সকাল হলো, চাঁদ ফ্যাকাশে হয়ে মিলিয়ে গেল, সূর্য উঠল। পাহাড়ি অঞ্চলে গ্রীষ্মকালেও রাত্রিবেলা ঠান্ডা থাকে, দিনে গরম। সূর্য যত উঁচুতে ওঠে গরমও তত বাড়তে থাকে। সদাশিবের ঘোড়াটা অনাহারে শীর্ণ, তবুও সে পাহাড়ি ঘোড়া। সদাশিবকে পেটে নিয়ে পাহাড় ভেঙে চলেছে। কখনো চড়াই, কখনো উতরাই, একের পর এক ঘাট আর উপত্যকা। দেখলে মনে হয় সমুদ্রের উত্তাল ঢেউ হঠাৎ জমাট বেঁধে পাথর হয়ে গেছে। কোথাও জনমানব নেই, গ্রামের চিহ্ন নেই। একবার উপত্যকায় নেমে সদাশিব দেখল ছোট্ট উপত্যকার নাবাল কোণে ঝর্ণার জল জমেছে। গ্রীষ্মের তাপে একেবারে শুকিয়ে যায়নি। ঘোড়াটাও দেখতে পেয়েছিল। সে বলগার ইঙ্গিত পাবার আগেই সেই দিকে ছুটল। ছোট্ট ডোবার মতো জলাশয়, তাকে ঘিরে সবুজ ঘাসের পাড়। সদাশিব ঘোড়া ছেড়ে দিয়ে অঞ্জলি ভরে জল খেল। ঘোড়াটাও চোঁ চোঁ করে খুব খানিকটা জল খেয়ে নিয়ে কচি ঘাস খেতে লাগলো। কিছু দূরে একটা পাথরের চাই উঁচু হয়ে একটু ছায়া করেছিল। সদাশিব সেই ছায়ায় গিয়ে বসল। কুঙ্কু থলিতে কি দিয়েছে এখনও দেখা হয়নি। থলিতে বেশি কিছু নেই, কয়েক মুঠো ভুট্টার দানা, মোটা মোটা দুটো বাজরির রুটি আর একটি বজ্রের মতো কঠিন মুগের লাড়ু। সদাশিব খাবার জিনিসগুলি স্নেহভরে নিরীক্ষণ করতে করতে ভাবল, কুঙ্কু যা খাবার দিয়েছে তাতে একদিন কেন, দুদিন চলে যাবে। সে কল্পনার চক্ষে দেখতে লাগলো গ্রামে এতক্ষণ কি হচ্ছে। পাটিলের ঘোড়া অদৃশ্য হয়, নিশ্চয়ই খুব হইচই পড়ে গেছে। সদাশিবের মুখে হাসি ফুটে উঠল। সে এক মুঠি ভুট্টার দানা খেয়ে আবার পেট ভরে জল খেল।
তারপর ঘোড়ায় চড়ে আবার চলল। ঘোড়াটাও ইতিমধ্যে বেশ খানিকটা ঘাস খেয়ে নিয়েছে। দুপুরবেলা সদাশিব এক পাহাড়ের ডগায় উঠে ঘোড়া দাঁড় করালো। চারদিকে চেয়ে দেখল সূর্যের খড় তাপে আকাশ বাতাস যেন ঝিমিয়ে পড়েছে। দূরে অনেকগুলো পাহাড়ের পরপারে একটা দুর্গের চূড়া দেখা যাচ্ছে। কোন দুর্গ বলা যায় না। মহারাষ্ট্র দেশের পাহাড় পর্বতের খাঁজে খাঁজে কত দুর্গ আছে। কোনোটা বিজাপুরীদের দখলে, কোনোটা মোগলদের দখলে, আবার কোনোটা শিবাজি ছলে বলে দখল করে নিয়েছেন। ওই দুর্গটা কার দখলে তা না জেনে ওদিকে যাওয়া নিরাপদ নয়। তাছাড়া ওখানে যেতে হলে কোন পথে কত পাহাড় ঘুরে যেতে হবে তা কে জানে। তার চেয়ে বরং নাক বরাবর চলাই ভালো। সারাদিন সদাশিব চলল। খিদে পেলে ঘোড়ার পিঠে বসে বসেই কিছু খেয়ে নিল। অবশেষে সূর্য যখন পাটে বসতে যাচ্ছে এমন সময় সে একটা নতুন উপত্যকায় পৌঁছল। বেশ বড় উপত্যকা, অনেক গাছপালা, মাঝখান দিয়ে একটা সরু নদী বয়ে গেছে। সদাশিব ভাবল, পুনার কাছাকাছি পৌঁছে গেছি, হয়তো মানুষের দেখা পাব। তা যদি নাও পাই, এখানে রাত কাটানো শক্ত হবে না, অনেক বড় বড় গাছ আছে। উপত্যকায় নেমে এসে সদাশিব কিন্তু জনমানুষ দেখতে পেল না। আগে এখানে গ্রাম ছিল, এখনও নদীর পাড়ে ছাইয়ের একটা চক্র তারই সাক্ষী দিচ্ছে। গ্রামবাসীরা শত্রুর আক্রমণে মরেছে, যারা পেরেছে পালিয়েছে, শত্রু গ্রাম লুট করে ঘরে আগুন দিয়ে চলে গেছে। নদীর পাড় থেকে জলের ধারে গিয়ে সদাশিব ঘোড়া থেকে নামল। ঘোড়ার লাগাম খুলে সামনের পা ছেঁদে দিয়ে ছেড়ে দিল। নদীর ধারে কচি ঘাস আছে, ঘোড়া তাই খাবে, কিন্তু বেশি দূরে পালাতে পারবে না। তারপর সে জলের ধারে পাথরের উপর বসে পেট ভরে খাবার খেল। থলি প্রায় খালি হয়ে গেল। শুধু মুগের লাড়ুটা সে কালকের জন্য রেখে দিল। কাল লোকালয়ে পৌঁছতে পারবে কিনা বলা যায় না, কিছু রসদ থাকা ভালো। খাওয়া শেষ করে সদাশিব গাছ খুঁজতে বেরুল। রাত্রে মাটিতে শোয়া চলবে না, নেকড়ে তরস আছে। গাছে উঠে রাত কাটানোই সবচেয়ে নিরাপদ। নদী থেকে খানিকটা দূরে একটা প্রকাণ্ড গাছ রয়েছে, বুনো জাম গাছ। গাছের ডালে ডালে থোকা থোকা কালো ফল ফলেছে। গাছের তলায় ঝরে পড়া পাকা জাম বিছিয়ে আছে। সদাশিব দেখল এই গাছটাই উপত্যকার মধ্যে সবচেয়ে বড় গাছ। এত বড় গাছ আর একটাও নেই। সদাশিব আর দ্বিধা করল না, সে গাছে উঠে পড়ল। মাটি থেকে 15 হাত উঁচুতে একটা জুৎসই ডালে বসে অন্য একটি ডাল ভালো করে জড়িয়ে নিয়ে সে চোখ বুজল। দিনের আলো ফুরিয়ে আসছে। সদাশিবের শরীরে সারা দিনের ক্লান্তি। অল্পক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে গেল। মানুষের গলার আওয়াজ। সদাশিব চোখ খুলে দেখল আকাশে চাঁদ উঠেছে। নিচের দিকে তাকিয়ে দেখল দুজন লোক গাছতলায় দাঁড়িয়ে আছে। তাদের মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তাদের সাজ পোশাক সৈনিকদের মতো, হাতে বল্লম। সদাশিব নিশ্চল হয়ে শুনতে লাগল তারা নিজেদের মধ্যে কথা কইছে। একজন বলল, এসো মিয়া, এই গাছতলায় পোতা যাক। দ্বিতীয় ব্যক্তি বলল, এই গাছের তলায় কেন? অন্য গাছ কি দোষ করেছে? প্রথম ব্যক্তি বলল, বুঝলে না, এই গাছটা এখানকার সবচেয়ে বড় গাছ। পরে যখন আমরা মাল উদ্ধার করতে আসব, তখন খুঁজে বেড়াতে হবে না। জানা থাকবে যে গাছটা সবচেয়ে বড় তার তলাতেই মাল পোতা আছে। তা বটে, বেশ, তাহলে এখানেই গর্ত খোঁড়া যাক। দুজনে বল্লমের ফলা দিয়ে মাটি খুঁড়তে লাগলো। তারা মারাঠি ভাষায় কথা বলছিল, তাই সদাশিব বুঝল ওরা মোগল নয়, বিজাপুরি দলের মুসলমান সিপাহী। তারা মাটি খুঁড়তে খুঁড়তে কথাবার্তা বলতে লাগলো। পাথুরে মাটি সহজে খোঁড়া যায় না, একজন ক্লান্ত হয় তো অন্যজন খোঁড়ে। সদাশিব গাছের ওপর বসে তাদের কথা শুনতে শুনতে ব্যাপারটা আন্দাজ করে নিল। বিজাপুরীদের একটা দুর্গ থেকে আরেকটা দুর্গে খাজনা নিয়ে যাচ্ছিল। সঙ্গে 50 জন রক্ষী ছিল। ডাকাতের ভয়ে দিনের বেলা মাল চালান হয় না, রাত্রে হয়। আজ সন্ধেবেলা এরা দুটো গরুর গাড়িতে মোহর আর টাকা চাপিয়ে দুর্গ থেকে যাত্রা করেছিল। আশা করেছিল ভোর হবার আগেই দুর্গে পৌঁছে যাবে। দুই দুর্গের মাঝে কেবল 10-12 ক্রোশের তফাৎ। কিন্তু ডাকাতেরা ঘোড়ায় চড়ে এসেছিল, তাদের সঙ্গে এরা পারল না।
রক্ষীদের মধ্যে কয়েকজন মারা গেল, কয়েকজন পালিয়ে গেল। ডাকাতেরা একটা গরুর গাড়ির মাল লুটে নিল। দ্বিতীয় গরুর গাড়িটাকেও তখনও একদল রক্ষী পাহারা দিচ্ছিল। ডাকাতেরা এবার সেটাকে আক্রমণ করল, কিন্তু আক্রমণ করার সঙ্গে সঙ্গে ডাকাতের দলের একজন লোক গুরুতর আহত হলো। তার ঘোড়াটাও মারা পড়ল। সে বোধহয় দলের নেতা। ডাকাতেরা তখন আহত নায়ককে তুলে নিয়ে তাড়াতাড়ি চলে গেল। দ্বিতীয় গরুর গাড়িটা লুট করল না। ডাকাতেরা যখন চলে গেল তখন রক্ষীদের মধ্যে মাত্র 11 জন লোক আছে। 5-6 জন মরে গেছে, বাকি পালিয়েছে। এই 11 জন নিজেদের মধ্যে পরামর্শ করল, ডাকাতেরা তো একটা গরুর গাড়ি লুটে নিয়ে গেছে, এরা 11 জন দ্বিতীয় গরুর গাড়ির মাল নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তারপর কাল সদরে গিয়ে বলবে 2টো গরুর গাড়ি লুট হয়ে গেছে, কেউ আর অবিশ্বাস করবে না। দ্বিতীয় গরুর গাড়িতে কেবল মোহর ছিল। 11 জন নিজেদের মধ্যে মোহর সমান ভাগ করে নিয়ে যার যেদিকে ইচ্ছে চলে গেল। এরা দুজন এখানে এসেছে, গাছতলায় নিজেদের ভাগের মোহর পুঁতে সদরে ফিরে যাবে। তারপর সুযোগ সুবিধা বুঝে এখানে ফিরে আসবে এবং গুপ্তধন তুলে নিয়ে যাবে। সদাশিব গাছে বসে শুনল। সে চুপটি করে রইল। একটু নড়লে চড়লে এরা যদি টের পায় তাহলে তাকে কেটে ফেলবে। যা হোক, গর্ত খোঁড়া হলে ওরা 2টো থলি তার মধ্যে রেখে আবার মাটি চাপা দিল। তারপর কথা বলতে বলতে চলে গেল। সদাশিব শুনতে পেল একজন বলছে, সিপাহীর কাজ আর নয়, এবারই টাকা দিয়ে একটা দোকান খুলব, খুব বড় আতর গোলাপের দোকান, হবে না? অন্য সিপাহী বলল, আরে মিয়া, ওসব মতলব ছাড়ো, দোকান করলেই লোকের চোখ টাটাবে, তার চেয়ে চুপটি করে ঘরে বসো গিয়ে, আর তোমাকে খেটে খেতে হবে না। আমি তো মাল নিয়ে হজ করবার নামে বেরিয়ে পড়ব, একেবারে দিল্লিতে গিয়ে বসবো, তারপর 2 দিন যেতে না যেতেই দেখবে ওমরা হয়ে বসেছি, শোভান আল্লাহ। কথা বলতে বলতে তারা চলে গেল। সদাশিব অনেকক্ষণ কান খাড়া করে রইল। যখন দেখল কোনো দিক থেকে আর সারা শব্দ আসছে না, তখন সে আস্তে আস্তে গাছ থেকে নেমে এলো। গর্তের ঢিলা মাটি আঙুল দিয়ে খুঁড়তে বেশি কষ্ট হলো না। গর্তের তলা থেকে 2টি থলি বেরিয়ে এলো। সদাশিব গুনে দেখল প্রত্যেক থলিতে 400 চকচকে সোনার টাকা। সে আগে কখনো সোনার টাকা দেখেনি, চোখ গোল করে তাকিয়ে রইল। এই সময় হঠাৎ পিছন দিকে ঘোড়ার খুঁড়ের শব্দ। সদাশিব চমকে উঠল। ঘাড় ফিরিয়ে দেখল প্রায় 100 গজ দূরে নদীর ধার দিয়ে একদল ঘোড়সওয়ার আসছে। তারা ঘোড়া ছুটিয়ে আসছে না, কদম চালে আসছে। সদাশিব বিদ্যুৎ বেগে সোনার টাকাগুলো নিজের থলিতে ভরল, থলিটা শক্ত করে কোমরে বাঁধল, তারপর আবার গাছে উঠে বসল। গাছের তলায় বেশি আলো নেই, ঘোড়সওয়ারেরা বোধহয় তাকে দেখতে পায়নি। ঘোড়সওয়ারের দল সদাশিবের গাছের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন একজন সওয়ার হাত তুলে বলল, দাঁড়াও। সকলে দাঁড়ালো। সওয়ার বলল, নদীর কাছে ওটা কি জানোয়ার? আর একজন বলে উঠল, জয় ভবানী, ঘোড়া। এখানে ঘোড়া এলো কোত্থেকে? আর একজন বলল, ঘোড়া কোত্থেকে এলো জানবার দরকার নেই, ধরে নিয়ে এসো ঘোড়াটাকে, আমাদের দরকার। 2 জন সওয়ার ঘোড়া থেকে নেমে নদীর দিকে গেল। সদাশিব গাছের ওপর থেকে সব দেখতে পাচ্ছিল। এরা যে মারাঠা হিন্দু তা এদের কথা শুনেই বোঝা যায়। হয়তো যে ডাকাতের দল বিজাপুরীদের খাজনা লুট করেছে এরা তারাই। কিন্তু এরা যদি সদাশিবের ঘোড়া নিয়ে চলে যায় তাহলে তো ভারী বিপদ। সদাশিব তাহলে শিবাজির কাছে যাবে কি করে? সদাশিব গাছের ওপর আর স্থির থাকতে পারল না। হোক ডাকাতের দল, তাই বলে তার ঘোড়া নিয়ে যাবে? সে গাছ থেকে নেমে এলো। ঘোড়সওয়ারের দল হঠাৎ গাছ থেকে একটা লোক নেমে আসছে দেখে অবাক হয়ে গেল। আরে, এ আবার কে? একজন বল্লম বাগিয়ে বলল, কে রে তুই? সদাশিব মোটেই ভয় পেল না, বলল, আমি তোমাদের সর্দারের সঙ্গে কথা বলতে চাই। সওয়ারেরা সর্দারকে দেখিয়ে দিল। সদাশিব সর্দারের সামনে গিয়ে দাঁড়ালো। সর্দারের বয়স বেশি নয়, বড়জোর 20-21। সর্দার ঘোড়ার পিঠে বসে আছে, 2 হাতে একজন আহত লোককে সামনে ধরে আছে। সর্দার কোলের লোকটাকে বলছে, জেসা, তোমার কষ্ট হচ্ছে না? আহত ব্যক্তি বলছে, কিচ্ছু কষ্ট হচ্ছে না, তুমি আমাকে ঘোড়ার পিঠে বসিয়ে দাও, আমি ঠিক যেতে পারবো। এই সময় 2 জন সওয়ার সদাশিবের ঘোড়াটাকে এনে সর্দারের সামনে হাজির করল। তারা ঘোড়ার ছাদন দড়ি খুলে মুখে লাগাম লাগিয়েছে।
সর্দার চোখ তুলল। প্রথমেই সদাশিবের ওপর তার নজর পড়ল। সর্দার বলল, তুমি কে? আমার নাম সদাশিব। তোমরা আমার ঘোড়া ধরেছ কেন? সর্দার বলল, ঘোড়ার মালিক তুমি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডোঙরপুরে। ডোঙরপুরে? সে তো এখান থেকে অনেক দূর। তুমি গ্রাম থেকে এত দূরে এলে কি করে? আমি শিবাজির সঙ্গে দেখা করতে যাচ্ছি। সর্দার কিছুক্ষণ সন্দিগ্ধভাবে সদাশিবের পানে চেয়ে রইল। তাই নাকি? শিবাজির সঙ্গে তোমার কি দরকার? আমি শিবাজির অধীনে যুদ্ধ করব। সর্দার এবার হাসল, বলল, তা বেশ, আমরাও শিবাজির দলের লোক। তুমি আমাদের সঙ্গেই এসো না। যেতে পারি, কিন্তু আমার ঘোড়া? তোমার ঘোড়াটা আমাদের একটু দরকার আছে। দেখতে পাচ্ছ আমাদের দলের একজন জখম হয়েছে, ওর ঘোড়াটা মরে গেছে, তাই ওকে কোলে করে নিয়ে যাচ্ছি। তোমার ঘোড়াটা পেলে ওকে তার পিঠে বসিয়ে দেব। কেমন, দেবে তোমার ঘোড়া? গড়ে পৌঁছে তুমি তোমার ঘোড়া আবার ফেরত পাবে। সর্দারের কথা বলার ভঙ্গি এত মিষ্টি যে না বলা যায় না। সদাশিব রাজি হলো, বলল, কিন্তু আমি যাব কি করে? সর্দার বলল, তোমাকে আমি নিজের ঘোড়ায় তুলে নেব। আমার ঘোড়াটা মজবুত আছে, দুজনের ভার বইতে পারবে। তখন কয়েকজন সওয়ার ধরাধরি করে আহত লোকটিকে সর্দারের ঘোড়া থেকে নামিয়ে সদাশিবের ঘোড়ার পিঠে বসিয়ে দিল। সদাশিব সর্দারের পিছনে ঘোড়ার পিঠে বসল। ঘোড়সওয়ারের দল আবার আস্তে আস্তে চলতে আরম্ভ করল। চলতে চলতে সদাশিব লক্ষ্য করল, সর্দার ছাড়া অন্য সব সওয়ারের ঘোড়ার দুপাশ থেকে লম্বা লম্বা ছালা ঝুলছে। দেখলেই বোঝা যায় ছালার ভিতর ভারী মাল আছে। সদাশিবের মনে আর সন্দেহ রইল না যে এরাই বিজাপুরীদের খাজনা লুট করেছে। সঙ্গে একজন আহত লোক রয়েছে, সবই মিলে যাচ্ছে। সওয়ারের দল আবছায়া জ্যোৎস্নায় উপত্যকার ভিতর দিয়ে লম্বালম্বি চলল। সদাশিব দেখল এরা পাহাড়ের পিঠ বেয়ে বেশি উঠছে না। এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় যাবার গুপ্ত পথ কোথায় আছে এরা সব অন্দিসন্ধি জানে, সেই সব সোজা রাস্তা দিয়ে যাচ্ছে। চলতে চলতে সর্দারের সঙ্গে সদাশিবের 2-4টে কথা হলো। সর্দার প্রশ্ন করল, তুমি গ্রাম থেকে চলে এলে কেন? সদাশিব সরলভাবে বলল, মামা তাড়িয়ে দিয়েছে। তারপর গ্রামের অবস্থা বর্ণনা করল। শুনে সর্দার বলল, মারাঠা দেশে সর্বত্র এই অবস্থা। মোগলদের তাড়াতে না পারলে দেশের অবস্থা ফিরবে না। সদাশিব প্রশ্ন করল, তোমরা এত রাত্রে কোথায় গিয়েছিলে? সর্দার বলল, তুমি যখন শিবাজির দলে যোগ দিতে যাচ্ছ তখন তোমাকে বলতে দোষ নেই। আমরা বিজাপুরীদের খাজনা লুটতে গিয়েছিলাম। কিছুক্ষণ কোনো কথা হলো না। সদাশিবের কোমরে যে লুঠের মোহর বাঁধা আছে তা সে বলল না। সর্দারকে বলে কি হবে? বলতে হয় একেবারে শিবাজিকে বলবে। সদাশিব এবার প্রশ্ন করল, তোমরা এখন কোথায় যাচ্ছ? সর্দার বলল, আমরা তোরনা দুর্গে যাচ্ছি। কিন্তু শিবাজি তো পুনায় থাকেন। এখন তোরনা দুর্গে আছেন। তোরনা দুর্গ কি শিবাজির? কিছুদিন আগে বিজাপুরীদের ছিল, এখন শিবাজির। শিবাজি ভারী বীর না? শিবাজির দলে সবাই বীর। তুমি শিবাজির দলে যোগ দিতে যাচ্ছ, তোমাকেও বীর হতে হবে। সদাশিব মারাঠা ছেলে, তার শরীরে ভয়ডর নেই। সে সহজভাবে বলল, হব। ওরা যখন তোরনা দুর্গে গিয়ে পৌঁছলো তখন পূবের আকাশ লাল হয়ে উঠেছে। উঁচু টিলার ওপর দুর্গ, লোহার দরজা। দুজন সওয়ার বল্লমের কুঁদো দিয়ে দরজায় ঘা দিল। হর হর মহাদেব। অমনি দরজা খুলে গেল। সকলে দুর্গে প্রবেশ করল। প্রথমেই আহত লোকটিকে ঘোড়া থেকে নামিয়ে সর্দার এবং আরও কয়েকজন দুর্গের লোক ঘরের ভিতরে নিয়ে গেল। দুর্গের অঙ্গন ঘিরে ঘরের সারি, মানুষ থাকার ঘর, রান্নাঘর, আস্তাবল সব আছে। সওয়ারেরা ঘোড়া থেকে নেমে ঘোড়ার রাজ ধরে আস্তাবলে নিয়ে গেল। সদাশিব একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। দুর্গে আরও অনেক লোক আছে, 2-4 জন স্ত্রীলোকও আছে। সকলেই কাজে ব্যস্ত। কেউ কুয়ো থেকে জল তুলছে, কেউ কাঠ ফাড়ছে, কেউ তলোয়ারে শান দিচ্ছে, কেউ ঘোড়া ডলাই মলাই করছে। মেয়েরা এক জায়গায় বসে জাতা ঘুরিয়ে জোয়ার বাজরি পিষছে। সকলেই কাজ করছে। যে সওয়ারেরা ডাকাতি করতে গিয়েছিল তারা এবার আস্তাবল থেকে বেরিয়ে এলো। প্রত্যেকের কাঁধে 2টি করে ছালা। তারা ছালাগুলিকে অঙ্গনের মাঝখানে জমা করল। তারপর একজন বয়স্ক কর্মচারী ঘর থেকে বেরিয়ে এলেন। ইনি বোধহয় শিবাজির খাজাঞ্চি। বড় বড় পাকা গোঁফ, পাকা গালপাট্টা, মাথায় নাকতলা পাগড়ি টুপি।
ইনি এসে ছালা উজাড় করে পাথরের মেঝের ওপর টাকা ঢাললেন, স্তূপাকার উপর টাকা। সেকালে টাকাকে হন বলতো, 1 হন 4 টাকা সমান। খাজাঞ্চি গুনে গুনে হন দুভাগ করলেন, সকলে ঘিরে দেখতে লাগলো আর নিজেদের মধ্যে রঙ্গতামাশা করতে লাগলো। সদাশিব একটু দূরে দাঁড়িয়ে দেখল। টাকা দুভাগ করে খাজাঞ্চি প্রথমে 1 ভাগ ধামায় ভরে তোষাখানায় রেখে এলো, ওটা শিবাজির অংশ। তারপর বাকি যারা সঙ্গে ছিল তাদের ভাগ বাটোয়ারা শুরু হলো। 40 জন জওয়ান লুট করতে গিয়েছিল, টাকা সমান 40 ভাগ হলো। প্রত্যেকের ভাগে পড়ল 180 হন। সবাই নিজের নিজের ভাগ নিয়ে চলে গেল। সদাশিব চমৎকৃত হয়ে গিয়েছিল। কি মজার এদের জীবন! দলে যোগ দেবার জন্য তার প্রাণটা ছটফট করতে লাগলো। এই সময় একজন বল্লমধারী রক্ষী এসে বলল, তোমার নাম সদাশিব? এসো, শিবাজি তোমার সঙ্গে দেখা করবেন। সদাশিব সঙ্গে সঙ্গে চলল। না জানি শিবাজি কেমন লোক, তিনি কি আমাকে নেবেন? যদি বলেন তোমার বয়স কম, তুমি যুদ্ধ করতে পারবে না। একটি বড় ঘর, পাথরের মেঝে, পাথরের দেয়াল, সরু সরু 2টি জানলা দিয়ে দুর্গের বাইরে দেখা যায়। শিবাজি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। হেসে বললেন, এসো সদাশিব। সদাশিব হাঁ করে চেয়ে রইল। যে সর্দারের সঙ্গে সে 1 ঘোড়ায় চড়ে এসেছে সেই শিবাজি? এত কম বয়স, এই বয়সে সমস্ত দেশে সারা জাগিয়ে তুলেছে। সে অবাক হয়ে বলল, তুমি শিবাজি? শিবাজি বললেন, তুমি ভারী আশ্চর্য হয়ে গেছো দেখছি। হ্যাঁ, আমি শিবাজি। সদাশিব বলল, তুমি নিজে গিয়েছিলে লুট করতে? হ্যাঁ, নিজের কাজ আমি নিজেই করি। তুমি একজন আহত লোককে কোলে করে আনছিলে। ও আমার বাল্যবন্ধু জেসাজি কঙ্ক। ও যদি জখম না হতো তাহলে 2টো গাড়ি লুট করতে পারতাম। কিন্তু সে যাক, তোমার বয়স কত? সদাশিব বলল, 17 কি 18। শিবাজি বললেন, বেশ, যুদ্ধ করবার বয়স হয়েছে, কিন্তু তোমার হাতিয়ার কই? হাতিয়ার না হলে কি দিয়ে যুদ্ধ করবে? সদাশিব হাঁ করে চেয়ে রইল। হাতিয়ার? শিবাজি বললেন, হ্যাঁ, তলোয়ার, বল্লম, সাজোয়া, এসব না হলে কি যুদ্ধ করা যায়? সদাশিব নিরাশ কণ্ঠে বলল, এসব তো আমার কিছু নেই। শিবাজি বললেন, যারা আমার দলে যুদ্ধ করতে আসে তারা নিজেদের ঘোড়া আর হাতিয়ার নিয়ে আসে। এখনও সৈন্যদের ঘোড়া আর হাতিয়ার দেবার ক্ষমতা আমার হয়নি, যখন হবে তখন দেব। তোমার ঘোড়া আছে কিন্তু হাতিয়ার নেই, এই অবস্থায় কি করা যেতে পারে? হঠাৎ সদাশিবের মনে পড়ে গেল, এতক্ষণ তার মনেই ছিল না যে তার কোমরে থলির মধ্যে সোনার টাকা আছে। সে লাফিয়ে উঠে বলল, আমার টাকা আছে, সোনার টাকা। এই বলে কোমর থেকে থলি খুলে শিবাজির পায়ের কাছে সব মোহর ঢেলে দিয়ে বলল, রাও, এই নাও তোমার ভেট, আমাকে তোমার দলে ভর্তি করে নাও। এবার শিবাজি অবাক হয়ে চেয়ে রইলেন। শেষে বললেন, এত মোহর তুমি কোথায় পেলে? সদাশিব তখন মোহর পাওয়ার ইতিহাস বলল। শুনে শিবাজি খুশি হয়ে তার পিঠ চাপড়ে দিলেন, বললেন, সাব্বাস, আমরা লুটেছি রূপোর টাকা আর তুমি লুটেছে সোনার মোহর। তোমার বুদ্ধিও আছে দেখছি। তোমার মতো লোক আমি চাই। সব মোহর আমাকে দিতে হবে না, তবে আমার এখন টাকার দরকার, তাই তোমার টাকা আমার তোষাখানায় জমা রাখলাম। যখন চাইবে তখনই ফেরত পাবে। উপস্থিত একটি মোহর তুমি নিজের কাছে রাখো, 1 মোহরে তোমার সমস্ত হাতিয়ার হবে। তুমি তলোয়ার খেলা জানো? সদাশিবের বুক আবার দমে গেল। সে বলল, না। শিবাজি বললেন, সেজন্য ভাবনা নেই। আমার নাপিত জীব মহালা মহারাষ্ট্র দেশের সেরা তলোয়ারবাজ, সে তোমাকে তলোয়ার খেলা শেখাবে। 1 মাসের মধ্যে তুমি শিখে যাবে। সদাশিব উদ্গ্রীব হয়ে বলল, আমি কবে তোমার সঙ্গে লড়াই করতে বেরোবো রাও? শিবাজি তার আগ্রহ দেখে হাসলেন। তার কাঁধে হাত রেখে বললেন, তার এখনও দেরি আছে। সামনে বর্ষা এসে পড়ল, বর্ষার সময় কোনো কাজ হয় না। এই কয় মাসে তুমিও তৈরি হয়ে যাবে, তারপর দশহরার দিন বেরোবো, কি বলো? হ্যাঁ রাও। শিবাজি তখন খাজাঞ্চিকে ডেকে মোহরগুলো নিয়ে যেতে বললেন, আর তলোয়ারবাজ জীব মহালাকে ডেকে বললেন, জীবা, তোমার একজন সাকরেদ এসেছে, ওকে ভালো করে তলোয়ার খেলা শেখাও।